অবশেষে বাণিজ্য চুক্তি করল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সমঝোতার জন্য আজ যাচ্ছেন বাংলাদেশের উপদেষ্টা। অস্ত্রবিরতির লক্ষ্যে মালয়েশিয়া আলোচনায় বসছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতারা। উপস্থিত থাকবেন আমেরিকা ও চীনের প্রতিনিধি। ব্যাংককের মার্কেটে 5 জনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করল হামলাকারী। গাজা উপত্যকায় দুর্ভিক্ষ নেই দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হামলার মূল লক্ষ্য জানালেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তেল আবিবের বিরুদ্ধে নৌ অবরোধের হুমকি ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ের প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। অবশেষে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি পণ্যের শুল্ক দিতে হবে 15%। স্কটল্যান্ডে সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে। কিছুদিন আগে ইউরোপীয় দেশগুলোর পণ্যে 30% আমদানি কর আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গেল বছর যুক্তরাষ্ট্র ও ইইউর বাণিজ্য করেছে প্রায় $976 বিলিয়ন। এতে যুক্তরাষ্ট্রের আমদানি ছিল $606 বিলিয়ন। এই ঘাটতি কমানোই ছিল ট্রাম্পের মূল উদ্দেশ্য। আমেরিকার নতুন শুল্ক নীতিমালা 1 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে। এই নীতিমালায় বাংলাদেশ থেকে পণ্য রফতানিতে 35% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্ত কার্যকরে মাত্র 3 দিন বাকি। তবে বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশ সমঝোতায় পৌঁছাতে পারেনি। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রোববার জানিয়েছেন, শুল্ক আরোপের সময়সীমা বাড়ানো হবে না, তবে আলোচনার সুযোগ থাকবে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। মার্কিন বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সফরে যাবেন। মিশিগানের ট্রাভার্স সিটিতে ওয়ালমার্টের একটি দোকানে ঢুকে ছুরিকাঘাতে 11 জনকে আহত করার অভিযোগে একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার বিকেল 4:43 গারফিল্ড পৌর এলাকায় ওয়ালমার্টে ঢুকে পড়েন ওই ব্যক্তি। এ সময় একটি ফোল্ডিং ছুরি দিয়ে বিভিন্ন বয়সী 11 জনকে আঘাত করেন তিনি। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, হামলাকারীর নাম ব্র্যাডফোর্ড জেমস গিল। তিনি মিশিগানের অ্যাফটনের বাসিন্দা। আগে থাকতেন গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে। হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং হত্যার উদ্দেশ্যে হামলার 11টি অভিযোগ আনা হতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফুড মার্কেটে বন্দুক হামলায় 5 জন নিহত হয়েছেন। হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন। এ ঘটনায় 2 নারী আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহত 5 জনের মধ্যে 4 জন ওই মার্কেটের নিরাপত্তা কর্মী এবং 1 জন নারী দোকানদার। স্থানীয় সময় সোমবার রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর্তোকো মার্কেটে এই ঘটনাটি ঘটে। মার্কেটটি তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত। সীমান্ত সংঘাত থামানো ও অস্ত্রবিরতির লক্ষ্যে মালয়েশিয়া আলোচনায় বসছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতারা। আজ সোমবার মালয়েশিয়ায় এই শান্তি আলোচনায় সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সভাপতিত্ব করবেন। এই আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও থাকবেন। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যাংকক ও নমপেনের অনুরোধে এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সভাপতিত্ব করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, শান্তি প্রচেষ্টায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মালয়েশিয়ায় আছেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন রোববার জানিয়েছেন, গাজা উপত্যকায় কোনো দুর্ভিক্ষ নেই। হামাস এফএসএ এর সরবরাহ করা খাদ্য নিজেদের সুড়ঙ্গগুলোতে জমা করে রাখছে। ত্রাণ বিতরণ চলতে থাকবে। দুর্ভিক্ষ ঠেকাতে বিকল্প ব্যবস্থাও চালু করা হবে। তিনি আরও বলেন, আইডিএফ গাজার আকাশ, সমুদ্র এবং স্থলভাগে হামাসের বিরুদ্ধে শক্ত অভিযান চালাচ্ছে। লেবানন, সিরিয়া, জুডিয়া, সামারিয়া এবং ইয়েমেনেও এমন তৎপরতা চলছে। ইরানের গতিবিধিও নজরে রাখা হচ্ছে। ইসরায়েলের লক্ষ্য জিম্মিদের মুক্ত করা, হামাস শাসনের অবসান ঘটানো।
গাজা উপত্যকায় সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের সহযোগিতায় প্যারাসুটে করে খাদ্য ও ত্রাণ সামগ্রী ফেলা হয়েছে। ইসরায়েলের ঘোষিত কৌশলগত বিরতির পর এসব ত্রাণ সামগ্রী পাঠানো হলো। ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়েছে মানবিক কারণে সামরিক কর্মকাণ্ডের সাময়িক বিরতি থাকবে। জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থার খাদ্য ও ওষুধবাহী ট্রাক চলাচলের জন্য সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্ধারিত কিছু পথ উন্মুক্ত থাকবে। এমন ঘোষণার পর এসব ত্রাণ ফেলা হয়। এটি ছিল গাজায় ৫৪তম মানবিক সহায়তা ছুড়ে দেওয়ার অভিযান। এই উদ্যোগটি বার্ডস অফ গুডনেস নামে পরিচিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবার ইসরায়েলের হামলার মূল লক্ষ্য হতে পারেন। রোববার রাতে দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি থেকে এমন হুঁশিয়ারি জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটস। খামিনিকে স্বৈরশাসক উল্লেখ করে তিনি বলেছেন, যদি খামিনি ইসরায়েলকে হুমকি দিতে থাকে তাহলে ইসরায়েলের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, খামিনির উপর আঘাত করা হবে। এই তথ্য প্রথম প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু। এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। গাজায় অবরোধ ও হামলা বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। রোববার বিবৃতি দিয়ে আহ্বান জানানো হয়, আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্র করার ঘোষণা দিয়েছেন তারা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলেছে, গাজার আকাশ, স্থল এবং সমুদ্র থেকে অবিরাম বোমা বর্ষণ চলছে, হত্যাযজ্ঞ চলছে। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। গাজায় চলমান কঠোর অবরোধের কারণে ক্ষুধা ও তৃষ্ণায় মানুষ মারা যাচ্ছে। এমন গণহত্যা বন্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ করবে। ইসরায়েলি বন্দরে চলাচলকারী জাহাজগুলোতে হামলা করা হবে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং খাদ্য সহায়তা প্রবেশের দাবিতে ইতালির মিলানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার পিয়াজা দেল দুওমো চত্বরে বিক্ষোভকারীরা জড়ো হন। তারা হাঁড়িপাতিল বাজিয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, জায়নিস্টদের স্থান নেই এবং গণহত্যা বন্ধ করো। একই দিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনেও শত শত বিক্ষোভকারী গাজার অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা সেখানেও ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে হাঁড়িপাতিল বাজিয়েছেন। একই দাবিতে বিক্ষোভ হয়েছে ব্রাজিলের সাও পাওলোতে। সেখানে বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে জ্বালানি ও সামরিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। ফ্রান্সের প্যারিসের অর্লি বিমানবন্দরে ভুয়েলিং এয়ারলাইন্সের কাউন্টারের সামনে বিক্ষোভ হয়েছে। স্পেনের ভ্যালেন্সিয়া বিমানবন্দরে একটি ভুয়েলিং ফ্লাইট থেকে প্রায় ৫০ জন ইহুদি কিশোরকে নামিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রোববার ইসরায়েলপন্থী প্রতিবাদকারীরা এ বিক্ষোভ করেন। তারা জানায়, গ্রীষ্মকালীন ক্যাম্প শেষে প্যারিস ফেরার পথে ওই কিশোরদের বিমান থেকে নামিয়ে দেয় স্প্যানিশ পুলিশ। ভুয়েলিং ও স্পেনের সিভিল গার্ড জানায়, কিশোররা বিমানের নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘন করেছিল। এ ঘটনায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পেন ও ভুয়েলিংয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে। ভুয়েলিং জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে। আগামী নির্বাচন সামনে রেখে আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ অভিযান জোরদার করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। স্থানীয় সংস্কৃতি ও ভোট ব্যাংক রক্ষার অজুহাতে শত শত পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। অনেকের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি বলছে তারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। তবে ভুক্তভোগীরা বলছেন তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামে বসবাস করছেন। আসামের মুসলিমদের বড় একটি অংশ বাংলাভাষী। গেল বছর শেখ হাসিনার সরকার পতনের পর এ অভিযান জোরদার হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় এক মেয়ে শিশুকে হত্যার প্রতিবাদ সহিংসতার রূপ নেওয়ার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ জন নিহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, রোববার কয়েকশো বাসিন্দা এক বালিকার মৃতদেহ নিয়ে বাগ ময়দান মার্কাজে সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরের সামনে হাজির হয়। তাদের অভিযোগ, শনিবার উপত্যকাটি জখেলের পীর মেলার দরবার এলাকায় নিরাপত্তা বাহিনীর মর্টারের গোলায় ওই শিশু নিহত হয়েছে। প্রতিবাদকারীদের মধ্যে একটি অংশ সামরিক ঘাঁটির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মব নিয়ন্ত্রণে গুলিবর্ষণ করলে হতাহত হয়। ব্যতিক্রমী এক যুদ্ধ করেছে আর্মেনিয়ানরা, এটাকে তারা বলে জলযুদ্ধ। রোববার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে পাহাড়ি গ্রাম, পার্ক, রাস্তা, জনবহুল সব জায়গায় জলযুদ্ধ হয়। গ্রীষ্মের প্রখর রোদে এই যুদ্ধ উৎসবের জলকেলিতে আনন্দে মেতে ভিজেছে সবাই। এ সময় শিশু, প্রাপ্তবয়স্ক, এমনকি পুলিশও বালতি, পাইপ আর জল বেলুন নিয়ে একে অপরকে ভিজিয়ে দিয়েছে। আর্মেনিয়ার প্রাচীন পৈতৃক সংস্কৃতির রীতি অনুযায়ী জলের দেবী আস্তঘিকের সম্মানে পানি ছিটানো হতো। ৩০১ খ্রিস্টাব্দে আর্মেনিয়ানরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর গির্জাগুলোতে এই ঐতিহ্যকে যীশু খ্রিস্টের রূপান্তরের সাথে যুক্ত করে।
সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।